জি স্যার, জি স্যার, আমি দেখছি স্যার। আসামি যখন ধরা পড়েছে তখন সব কিছু বেরিয়ে যাবে স্যার, আমি আশা করছি। জি স্যার। সালাম স্যার। এই মোবাইল নাম্বারটা তো আপনার, তাই না? জি, কিন্তু আমার নাম্বার ওখানে যাবে কি করে? বিশ্বাস করুন ওসি সাহেব, আমি এসবের কিছু জানি না, কিচ্ছু না। বিশ্বাস করুন, আমি আমি ছোট্ট একটা চাকরি করি, সারাদিন অফিস করি, অফিস শেষে বাসা ফিরে যাই। তাহলে আপনার নাম্বারটা এখানে আসলো কি করে? হুম? হ্যালো ভাইয়া, ভাইয়া আপনার মোবাইল সেটটা একটু দেবেন? আমার খুব জরুরি একটা ফোন, এখন না করলে চলছে না। আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে, কাইন্ডলি দেন না, মাত্র 1 মিনিট। ওই ওই লোকটাই হয়তো এসব করেছে। ভাবছেন পুলিশ খুব বোকা, তাই না? না না ওসি সাহেব, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি আমি ওখানে ফোন করিনি, আমি হুমকিও দিইনি। বাহ বাহ, চমৎকার চমৎকার অভিনয়। ধরা পড়ে গেলে নানান তাল বাহানা, এগুলো আমাদের কাছে নতুন কিছু না। আপনার ফোনটা এখানে রাখেন। মেয়েটাকে আপনি ভালোবাসেন? জি না, আমি তো মেয়ে চিনি না, আমি কোনোদিন দেখিও না, আমি ভালোবাসবো কেন? আপনাকে করে চালান করে দিয়ে রিমান্ডে নিয়ে গেলে সব কিছু বেরিয়ে আসবে। এই সেন্ট্রি, এই যাও। বিশ্বাস করেন, আমি এসব কিছু, আসলে প্লিজ আমার যাও। স্যার, হ্যাঁ বারবার বলছিলাম স্যার। জি স্যার, আপনি জানতে চেয়েছিলেন ওই যে, হ্যাঁ ওখানে এসআই মাহবুব আছেন। জি স্যার, জি স্যার। স্যার আমি আসামিকে পাঠিয়ে দিয়েছি। জি স্যার, জি স্যার। সালাম স্যার। ওকে স্যার। ওসি সাহেব, স্বপ্নিল আমার ছেলে, আমি ওর মা। ওকে থানায় ধরে এনেছেন কেন? কি দোষ করেছে ও? বসুন। বলুন ওসি সাহেব। আপনার ছেলে স্বপ্নিল বেশ কিছুদিন ধরে মোবাইল ফোনে একটা মেয়েকে বিরক্ত করছে, প্রেম নিবেদন করছে, নানান কথা বলছে। বলেছে মেয়েটা রাজি না হলে পরে ওর জীবনে অশান্তি ধরিয়ে দিবে, ওর সুন্দর মুখখানা অ্যাসিডে ঝলসে দেবে। আপনি জানেন তোমার শাস্তি কি জানেন? অসম্ভব, আমার ছেলে এরকম কথা বলতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করি না। অনেক ছেলে মেয়ে বাপ মার চোখের আড়ালে অনেক জঘন্য কাজ করে বেড়ায়। আপনার ছেলে এই কাজ করেছে আমি নিশ্চিত। মেয়ের বাবা আর মেয়ে এসে থানায় কমপ্লেন করে গেছেন। গতকাল গতকাল 5টা 12 মিনিটে 1 মিনিট 23 সেকেন্ড কথা বলা হয়েছে এই ফোনটা থেকে। আমরা মোবাইল কোম্পানি থেকে এই কল ডিটেলস নিয়ে আসছি। এই নাম্বারে ডায়াল কল আর মেয়েটার ফোনে রিসিভ কল দুটো মিলে গেছে, সেই জন্যই আপনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। দেখুন, আপনি সত্যি সত্যি ভুল করে আমার ভাইয়াকে ধরে এনেছেন, প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। ওসি সাহেব প্লিজ। আমার কিছু করার নেই, কোর্টে চালান করে দিয়েছি, সেখানে প্রমাণ হবে কে দোষী কে নির্দোষ। হ্যাঁ,
ওসি সাহেব প্লিজ জানান। শামসান। জি স্যার। স্যার ওসি আরমান বলছি। হ্যাঁ স্যার, ওই কেসে এসআই মাহবুব আছেন আপনার। হ্যাঁ হ্যাঁ। ও সরি স্যার, আমি তাহলে ফাইলটা দেখে বলি আপনাকে। ওকে স্যার। শামসান। হ্যালো, হ্যালো নিলয় ভাইয়া, মানে একটা সমস্যা হয়ে গেছে। ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। কে? স্বপ্নিলকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ, আজকে কোর্টে চালান করে দিবে। আম্মু টেনশনে একদম ভেঙে পড়েছে। আপনি যেভাবে হোক ভাইয়ার জামিনের ব্যবস্থা করেন। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে, রাখি। হ্যাঁ আমি দেখবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখি। ও ফাইলটা নিয়ে এসেছো? হয়েছে কি? গুড। বসো বসো। আরে সাজাদা বসো, তুমি বসো। বেশ অল্প সময় করে ফেলেছো। সাজাদা, তোমার ডাবটা খুব সুন্দর হয়েছে। তুমি চাকরির পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাচ্ছ। ফাইন। আমি তোমার কাজে দিন দিন অভিভূত হচ্ছি। আসলে তোমার মতো এদেশের প্রতিটি যুবক যদি চাকরির পাশাপাশি লেখাপড়া অথবা লেখাপড়ার পাশাপাশি চাকরি চালিয়ে যেত, তাহলে আমাদের দেশের অবস্থা আর এরকম হতো না, অনেক আগেই উন্নতি হতো। হ্যাঁ, খুব ভালো করেছো। আচ্ছা, এই স্বপ্ন কি এসেছে? না, আসেনি তো স্যার। এখনো আসেনি, 7 দিন হয়ে গেল। আচ্ছা, তুমি একটু খবর নাও তো, ওর কি অবস্থা আমাকে জানাবে। হ্যাঁ ওকে। ম্যাডাম, এমডি স্যার বলছিলেন স্বপ্নিল স্যারের কথা। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি আন্টি। আন্টি, স্বপ্নিলকে কি একটু দেয়া যাবে? ও তো কয়েকদিন ধরে অফিস আসছে না, মানে ছুটিও নেয়নি। আমার ছেলে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, এটা আমি কি করে বলবো? কি ব্যাপার আন্টি, কথা বলছেন না যে? কোনো সমস্যা? ইয়ে মা, মানে ও একটু জরুরি কাজে ও গ্রামের বাড়ি গেছে, সেজন্য আসতে দেরি হচ্ছে। খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, বাসায় এলে পরে তাহলে অফিসে একটু যোগাযোগ করতে বলেন। ঠিক আছে মা, বলবো। তুমি কিন্তু আমাদের বাড়িতে এসো। হ্যাঁ আচ্ছা আন্টি, আসবো। রাখি। আসসালামু আলাইকুম। কার ফোন মা? ওই স্বপ্নিলের অফিসের মেয়েটা, ওর কলিগ। ভাইয়া তুমি এসেছো? আসো ভাইয়া। ভাইয়া, তোমার কোনো কষ্ট হয়নি তো?
মা ভাইয়া এসছে, মা কোথায় তুমি? সত্যি 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 এসেছিস বাবা? বাবা ওরা তোকে কষ্ট দেয়নি তো? না মা, তেমন কষ্ট হয়নি। খালাম্মা, ভীষণ খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নি, তারপর কথা বলবো। ঠিক আছে বাবা, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। যাবো, হাত মুখ ধুয়ে দে। আচ্ছা দাও। যাবো, তাড়াতাড়ি নিয়ে আয়। কিরে তোদের হলো? আয় তাড়াতাড়ি। এসো বাবা। ডালটা নিয়ে খালাম্মা, এত সব খাবার খাবো কি করে? খাও বাবা, আস্তে আস্তে খাও। আম্মা কি করছো? খাও বাবা, কি খেয়েছিস না খেয়েছিস খাও। খাও বাবা। জানিস স্বপ্নীল, অনেক নির্দোষ ব্যক্তিরাও শুধুমাত্র প্রমাণের অভাবে বিনা দোষে জেলের ঘানি টানছে। তুই এক কাজ কর স্বপ্নীল, ওসি সাহেবকে গিয়ে একটু বুঝিয়ে বল, উনি যদি চার্জশিটটা হালকা করে দেন তাহলে তোর সাজা নাও হতে পারে। নিলয় ভাইয়া তো ঠিকই বলেছে, তুমি তাই করো ভাইয়া। হ্যাঁ মা, বাবা, তোমাদের অনেক কষ্ট হচ্ছে না? ওসব কথা ভুলে যা বাবা, খাও। ভাইয়া তুমি খাও তো, পরে কথা হবে। আস্তে আস্তে খাও। আপনাকে তো অনেক অসুস্থ দেখাচ্ছে। আর কোথায় ছিলেন এতদিন? হ্যাঁ, শরীরটা একটু খারাপই লাগছে। কয়েকদিন আসলে খুব ঝামেলার মধ্যে ছিলাম তো। একটা ফোন করবেন না? পুরো একটা সপ্তাহ অফিসকে না জানিয়ে আপনি অ্যাবসেন্ট করলেন। আর অফিসে এত কাজের চাপ ছিল, আপনি কিন্তু অনেক ক্ষতি করে ফেলেছেন। মানে আসলে এত ঝামেলার মধ্যে ছিলাম যে ফোন করার কথা মনেই আসেনি। তাছাড়া আমি যেখানে ছিলাম ওখানে তো নেটওয়ার্ক নেই। মানে এরকম ভাবে হাওয়া হয়ে গেলেন, বউ থাকলে কিন্তু এরকম যেতে পারতেন না। কি ঘড়ি দেখছেন যে হ্যাঁ, মানে আমাকে একটু ওই যেতে হবে জরুরি কাজে। কোথায় যাবেন? মগবাজারে আমার এক আত্মীয়র বাসা। আচ্ছা, আমার বাসা তো মগবাজারের দিকেই। চলুন একসাথে যাই, যদি অবশ্য আপনার কোনো অসুবিধা না থাকে। আমি আপনাকে ড্রপ দিয়ে যাবো নাকি? না, অসুবিধা কি আছে, কিন্তু মানে ওই আমার সামনে একটা কাজ আছে, সেটা শেষ করে তারপরে যাবো আমি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে উঠি। জি।
আপনি? হ্যাঁ আমি, কিন্তু ও, আমি মনে হয় ভুল করে। ঠিক আছে, ভুল করে এসেছেন। তাছাড়া অপরিচিত কারো বাসাতে আসেননি। আসুন, ভেতরে আসুন। না মানে আমার একটু। আরে আসুন তো, আসুন। আপনি? আমার হাজব্যান্ড, উনি আমার কলিগ স্বপ্নিল। কোনো সমস্যা? না। আপনি বসুন। তুমি একটু ওনার সাথে কথা বলো, হ্যাঁ আমি আসছি। ইয়ে, আসলে আমি আপনার কাছে এসেছি, মানে আমার ওই কেসটার ব্যাপারে। আপনার কেসটা তো কোর্টে, আর তাছাড়া এসব বিষয় নিয়ে আমি বাড়িতে কথা বলা পছন্দ করি না। কি ব্যাপার, স্বপ্নিল কোথায়? এটা জরুরি কাজ আছে বলে চলে গেল। আমাকেও তো বললো না। না, চা। শরীর খারাপ লাগছে নাকি? না। কি অফিসে কোনো সমস্যা? না, তাহলে? আমি অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি চাকরিটা ছেড়ে দাও। হঠাৎ চাকরি ছাড়ার কথা বলছো কেন? সংসারে আমরা দুইজন মানুষ, আমি যে বেতন পাই তাতে ভালোভাবে চলে যায়। আচ্ছা, আমি কি শুধু টাকার জন্য কাজ করি? এই যে তুমি সারাদিন বাসায় থাকো না, চাকরি করলে আমার সময়টা কেটে যায় আর একটু ফিনান্সিয়াল সাপোর্ট হয়, এই তো। আমি কি তোমাকে অর্থ কষ্টের ভিতরে রেখেছি? আচ্ছা, আমি চাকরি করলে তোমার কি কি সমস্যা হয় সেটা আমাকে খুলে বলো। এ নিয়ে আমি কথা বাড়াতে চাই না। তুমি কালই রেজিগনেশন লেটার দিয়ে আসবে। হঠাৎ করে আপনি চাকরির সাথে চাচ্ছেন কেন? স্যার, চাকরিটা করার ইচ্ছে আমারও ছিল, কিন্তু কোনো কিন্তু নয়। কোম্পানি আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, বিদেশ থেকে আপনাকে ট্রেনিং করে নিয়ে এসেছে। তাছাড়া আপনি কোম্পানির সকল শর্ত মেনেই কিন্তু চাকরিতে জয়েন করেছেন, আর এখন বলছেন আপনি চাকরি করবেন না। কোম্পানি আপনাকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে আসছে, এতে করে তো আপনার চাকরি ছাড়ার আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। স্যার, খুবই ব্যক্তিগত কারণেই আমাকে চাকরিটা ছাড়তে হচ্ছে। এটা তো আবেগের কথা হলো শ্রাবণী, কোম্পানির কাছে আবেগের কোনো মূল্য নেই। আই এম সরি, আমি আপনার রেজিস্ট্রেশন লেটার অ্যাকসেপ্ট করতে পারছি না। সরি। কি ব্যাপার, কাল আমাকে না বলেই চলে এলেন? আমি কিন্তু খুবই রাগ করেছি। ও, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে কি শ্রাবণী আমার সব জেনে ফেলেছে? কি ব্যাপার, আপনার মুখটা একদম লজ্জাবতী লতার মতো হয়ে যাচ্ছে। ইয়ে, আচ্ছা একটা কথা বলি। বলুন। আপনার স্বামী যে পুলিশে চাকরি করেন এটা তো কখনো বলেননি। আগে কি কখনো জিজ্ঞেস করেছেন? না, তা জানতে চাইনি। কেন মনে নেই? একদিন বলেছিলাম
আমি একজন পুলিশের হাতকড়ায় বন্দি আছি। ও হ্যাঁ, বলেছিলেন। তো যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওই এমডি স্যারের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা। স্যার আসতে পারি? ইয়েস, কামিং। বসো। বলো, কি ব্যাপার? একটু। স্বপ্নের, কিছুদিন আগেও তুমি ছুটি না দিয়ে 7 দিন অফিসে আসোনি, আজ আবার এসেছো ছুটির দরখাস্ত নিয়ে। এভাবে অফিস চলতে পারে না। স্যার, স্যার মাত্র একটা দিনের জন্য। সরি, এই মুহূর্তে তোমাকে ছুটি দেওয়া কোনো ক্রমে সম্ভব নয়। তুমি আসতে পারো, যাও কাজ মন দাও। তোমার হাতের রান্না অমৃত। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। সব স্বামীরাই তার বউদের প্রশংসা করে। মনে করো খাবারে হয়তো লবণই হয়নি, অথচ খেয়ে বলবে তোমার হাতের রান্না কি মজা। তুমি তো ভালো করে জানো যে মন্দ কোনো কিছুর প্রশংসা আমি কখনো করি না। আমি সব জানি। ভাবছি এখন প্রতিদিন বাসায় এসে লাঞ্চ করবো। সরি মহারাজ, সেটা তো আমার পক্ষে সম্ভব হবে না। যথারীতি আমরা সকালে এবং রাতে একসাথে খাবো। তাহলে দুপুরে কি উপোস থাকবে? কেন, অফিসে লাঞ্চ করবো। অফিসে? হুম। তোমার না গত সপ্তাহে রিজাইন করার কথা? জি স্যার, এবং আপনার ইচ্ছা মতো রিজাইন করতে গিয়েছিলামও। অফিস রেজিগনেশন অ্যাকসেপ্ট করেনি। তার মানে? অফিস তো আমার পেছনে অনেক টাকা খরচ করেছে, বিদেশ থেকে ট্রেনিং করিয়ে এনেছে। তো ন্যূনতম একটা সময় পর্যন্ত আমার অফিসে চাকরি করার কথা। এটা তো অফিসের সাথে আমার চুক্তি ছিলই। বুঝেছি। আমার চেয়ে অফিসের চুক্তি তোমার কাছে মহামূল্যবান। আর মান তা কেন? আমি তো তোমার ইচ্ছা মতো চাকরি ছাড়তে গিয়েছিলাম, কিন্তু অফিস তো কারণ জানতে চাচ্ছে। সব কারণ মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। দেখো, এটা ইউরোপ আমেরিকা নয়। এখানে মেয়েদের অনেক প্রবলেম আছে যেটাকে অ্যাভয়েড করা সম্ভব নয়। আচ্ছা, এতদিন পর তুমি এসব কি বলছো? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমার চাকরিতে সমস্যা হচ্ছে? বলনি বলেই তো আমার যত ভাবনা। দেশের হাজার হাজার মেয়েরা কাজ করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছে, সেনাবাহিনী থেকে শুরু করে সব কিছুতে। তোমাদের পুলিশ ডিপার্টমেন্টেও তো অনেক মেয়েরা কাজ করছে। কই, তাদের প্রফেশন নিয়ে তো কোনো কথা ওঠে না। দেখো, আমি অন্য কারো প্রফেশন নিয়ে কথা বলছি না, আমি শুধু তোমার চাকরি। কিন্তু আমাকে পরিষ্কার করে বলতে হবে, আমি কেন চাকরি ছাড়বো সেটা আমাকে জানতে হবে। আমি তো তোমার স্ত্রী, তুমি চাইলে আমাকে সবকিছু বলতে পারো। হ্যাঁ, তুমি আমার স্ত্রী। আর মা, চাকরি করার উৎসাহ তুমি আমাকে দিয়েছো। তুমি বলেছো স্বামী স্ত্রী দুজন মিলে চাকরি করলে সংসারে সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, শান্তি সুবাতাস বইবে, বলনি? হ্যাঁ, বলেছিলাম। আমার প্রমোশন হচ্ছে, ভালো বেতন পাচ্ছি, তোমার চাকরি করা দরকার। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা। বাবা, অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম, কিন্তু অফিসের কাজ আর সংসার নিয়ে তুই এত ব্যস্ত থাকিস যে কথা বলার সময় হয় না। বলো না মা, কি কথা? আমাকে ঘরে একটা বউ এনে দে বাবা। ভাইয়াকে বউ দিবে কে? গণক বলেছে ভাইয়ার কপালে বউ নেই। তুই এবার গণকের কাছে গেলি কবে? গিয়েছে মা, গিয়েছে। এই সেদিন গিয়েছিল। আসলে ও গিয়েছিল ওর কপালে বর জুটবে কিনা সেটা জানার জন্য। কার সাথে গিয়েছিল সেটা বলবো? বলো, কার সাথে গিয়েছিলাম? কার সাথে আবার? আমার ওই একটা বন্ধু আছে না, মাথা মোটা গর্ধব,
ও ছাড়া আর তোকে কে পছন্দ করবে? কেন? আমি দেখতে খারাপ? না, খুব ভালো, মাথায় শুধু একটু ডিস্টার্ব আর কি, মানে পাগলি। পাগলিকে ওই গর্দব ছাড়া আর কে বউ হিসেবে নেবে বলো? ভাইয়া ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, সত্য কথা বললে তো ভালো হয়ই না। আর তোমাকেও পাবনা থেকে একটা পাগলা মেয়েদের মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আমাকে পাগলির সঙ্গে বিয়ে দিবি? ভয় লাগছে তো। তোর একটা পাগল মোটকা তোরা পাগল। কি শুরু করলি? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বলে ওকে ডাকলাম, আর দুজনে লাগিয়ে দিলি মারামারি। সবদিন এদিকে আয় তো বাবা, আয়। আমি কি শুরু করলাম নাকি? মা আমি কি, আমার কি দোষ? ভাইয়াই তো। ভাই এই তো। আচ্ছা বাবা, অফিস যদি তোকে ছুটি না দেয় তাহলে তুই কোর্টে হাজিরা দিবি কিভাবে? অফিসের কি দোষ বলো? ছুটি না নিয়ে তো 7 দিন অফিস গেলাম না। এখন তাহলে কি করবি? দেখি কোনোভাবে ম্যানেজ করতে হবে। ওসি সাহেব, কেসটা তো আপনার হাতে। চার্জশিটটা যদি হালকা করে দিতেন তাহলে আমাদের উপকার হতো। আপনারা কি আমার কাছে চার্জশিটের ব্যাপারে পার্সু করতে আসছেন? আমার আয়ের সাথে কথা হয়েছে আপনাদের? যান কথা বলেন, উনি যদি পারেন তাহলে করবে। আমার পক্ষে কিছু করা সম্ভব না। চলো। সোনার খাঁচা দাঁড়াও, আমি বসে থাকি। প্রয়োজন নেই। আচ্ছা, তুমি এমন করছো কেন? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? দিচ্ছই তো। তাহলে বলো আমি কি করতে পারি? তুমি আর কি করবে? একই ছাদের নিচে দুটো মানুষ থাকি, অথচ কেউ কারোর সাথে কথা বলি না। আমার কত কষ্ট হচ্ছে সেটা আমি তোমাকে কেমন করে বুঝো? সেরকম একটা কষ্ট আমার বুকের ভেতর এখন আছে। তোমার আবার কিসের কষ্ট? তুমি তো তোমার মতোই আছো, আমার সাথে ঠিক মতো কথা বলো না, একটা প্রশ্ন করলে অ্যান্সার করো না, সবসময় এড়িয়ে যাও। দেখো, পৃথিবীতে প্রতিটা মানুষের একটা সীমারেখা থাকে, সেটা করতে পারে না। তুমিও পারো না, আমিও পারি না। আচ্ছা ঠিক আছে, চলো তো, খাবে, এসো। আমার খিদে নেই। আপনি বিভিন্ন মোবাইল থেকে ফোন করে
মেয়েদেরকে উত্ত্যক্ত করেন। আপনি কি জানেন এটা কত বড় অন্যায়? জি স্যার, আমার ভুল হয়ে গেছে। সেন্ট্রি, ওকে হ্যান্ডকাপ লাগিয়ে লকআপে ঢোকাও। জি স্যার, ডিউটি অফিসার জেনারেল বলছি স্যার। জি স্যার, ওই যে মেয়েটি যে ছেলের বিরুদ্ধে কমপ্লেন করেছিল সে ছেলেটাকে আমরা অ্যারেস্ট করে লকআপে ঢুকিয়েছি স্যার। জি স্যার। ওকে স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। ওকে স্যার। হ্যালো, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি আরমান বলছি। ও ওসি সাহেব, আমি স্বপ্নিল বলছি। আমরা আসল অপরাধীকে খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছেন? হ্যাঁ, এই ঘটনার জন্য আপনি অনেক অনেক কষ্ট পেয়েছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আরে দুঃখিত বলছেন কেন? জীবনে চলার পথে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে। তারপরেও আপনারা যে অপরাধীকে ধরতে পেরেছেন সেটাই বড় কথা। ও হ্যাঁ, অপরাধী শনাক্ত করতে আপনার সহযোগিতার প্রয়োজন হতে পারে। অবশ্যই অবশ্যই, আমার সব ধরনের সহযোগিতা আমি করব। ওকে, রাখি। জি জি, আসসালামু আলাইকুম। তোমাকে আমি কিছু কথা বলবো। আমার অনুরোধ তুমি মনোযোগ দিয়ে শুনবে। আরমান, তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। বাবা মা ভাই বোন সবাইকে হারানোর পর আমি যখন অথৈ সাগরে ভাসছিলাম, তুমি আমাকে তোমার ভালোবাসা দিয়ে বাঁচিয়েছ। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে তুমি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছ। শ্রাবণী, আমি তোমার কোনো দুর্বলতার সুযোগ নিতে চাই না। আমি বলেছি যে আমাদের সংসারে সচ্ছলতা এসেছে, আমার একার ইনকামে যথেষ্ট, তোমার চাকরি করা দরকার নেই। আমি তোমাকে অগ্রাহ্য করিনি, বিশ্বাস করো। আমি চেষ্টা করেছি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন? বিশ্বাস অবিশ্বাসই তো সব। আমি সারাদিন অফিসে থাকি, অথচ আমার মন পড়ে থাকে বাসায়। আমি কখন বাসায় আসবো, তোমাকে দুমুঠো ভাত বেড়ে খাওয়াবো, তারপর গল্প করতে করতে তোমার মাথায় হাত বুলিয়ে দেব। অথচ কিছুই হয় না শ্রাবণী। কিছু তো অবশ্যই। আমরা ভালোবেসে বিয়ে করেছি, অথচ সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তুমি অভিমান করে বসে আছো। এসব দায় তুমি আমার উপর চাপাচ্ছ না। তোমার চাকরিটা ছাড়তে বলে আমি অন্যায় কিছু করেছি? প্রতিদিন তুমি কষ্ট করে আমার জন্য খাবার দাবার তৈরি করো, প্রতিদিন অফিস থেকে ফিরে তুমি কষ্ট করে আমার জন্য খাবার দাবার রেডি করো, আবার সকাল অফিসে যাওয়ার সময় দ্রুত নাস্তা তৈরি করো। এসব কষ্ট আমার একদম ভাল লাগে না শ্রাবণী, একদম না। আমার পৃথিবীতে শুধু তোমাকে ঘিরে। আমার স্বপ্ন, সাধনা, সুখী হবার প্রচেষ্টা সবই তো তোমাকে নিয়ে। আমি যেদিন ভেবেছি আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখের সংবাদটা দেব, সেদিন থেকে তুমি আমার সাথে অভিমান করে বসে আছো। কি সেই সুখের সংবাদ? আমাদের ঘরে নতুন অতিথি আসছে। শ্রাবণী, শ্রাবণী, সত্যি আমাদের ঘরে নতুন অতিথি আসছে।
অভিমান ভেঙেছে? আর অভিমান করবে?